বলে যেই না রিমা দরজা খুলতে যাবে তার আগেই সাইমন রিমার হাত দুটো ধরে দেওয়ালের সাথেই চেপে ধরলো। যা জানতে চেয়েছি তার উত্তর দেবেন। আজকে আপনাকে উত্তর দিতেই হবে, না হলে আমি এখান থেকে এক পাও নড়বো না। সাদাফ মুচকি হেসে নূরের থুতনিতে ধরে মুখটা ওপরের দিকে তুলল। সাদাফের মুখ ধুয়ে ধুয়ে পানি পড়ছে নূরের মুখের ওপর। সাদাফ ঘোর লাগা কণ্ঠে বলল, তুই শিওর উত্তর না দিলে তুই সারাক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবি, এক পাও নড়বি না? বোকা নূর বুঝতে পারল না সাদাফের কথার অন্তর্নিহিত অর্থ। বলল, হ্যাঁ বলেছি তো, এক পাও নড়বো না। সাদাফ দুষ্টুমি করে নূরকে ভয় দেখানোর জন্য সাথে সাথে ওয়াশরুমে দরজা লাগিয়ে দিল। নূর সাথে সাথেই বলে উঠল, কি করছেন? দরজা কেন লাগাচ্ছেন? যেহেতু লম্বা সময় এখানে থাকবে তাই ভাবলাম দরজা লাগিয়ে দিই, কখন কি ঘটে যায় বাহিরে থেকে যেন কেউ টের না পায়। আর তোর লজ্জা না থাকতে পারে, আমার আছে। সাদাফ এবার যেন একটু সিরিয়াস হলো, নূরের দিকে তাকিয়েই বলল। নূর, তুই কেন চাস না আমি বিয়ে করি বল? নূর ওইভাবে দু হাত বুকে আড়াআড়ি করে বেঁধে আমতা আমতা করেই বলল, আগে আমার প্রশ্নের উত্তর দিন আমাকে। ভালোবাসেন কিনা বলেন। যদি সাবা আপুকে বিয়ে করবেন, তাকে ভালোবাসেন, তাহলে আমার সাথে এসব কেন করেন? আজকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে আপনাকে। তার আগেও আমি তোকে একটা প্রশ্ন করেছিলাম, কেন তুই আমাকে অন্যান্য কাজিনদের মতো বা ভাইদের নজরে দেখিস না? কেন আমি তোর সাথে এসব করার পরও তুই আমার নামে কারো কাছে নালিশ করিস না? কেন আমার অন্য কারো সাথে বিয়ে হবে মানতে পারছিস না? তুই কি অনুভব করিস আমাকে নিয়ে? আমার স্পর্শ তোর জঘন্য লাগে না কেন? একটা মেয়ে কার স্পর্শে শিহরিত একটা মেয়ে কার স্পর্শে শিহরিত হয় জানিস? বলেছিলাম তুই তোর নিজের মনকে প্রশ্ন কর। উত্তর পেয়েছিস নূর? নূর এক দৃষ্টিতে তাকিয়ে রইল সাদাফের দিকে। নূর ভেতরে ভেতরে জানে উত্তর পেয়ে গেছে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। কেন লোকটি বুঝে নিচ্ছে না? এত কিছু বুঝে এত বয়স হয়েছে, নূর একটা ছোট্ট মানুষ। কেন ওর মনের কথা বুঝতে পারে না সাদাফ ভাই? নূরের খুব অভিমান হচ্ছে। এই যে নূর সাদাফের সব কিছুতেই এত অধিকার খাটায়, এটা কি সাদা ভাই বুঝতে পারে না? অভিমান হচ্ছে, বড্ড অভিমান হচ্ছে। কথা বলবে না নূর সাদাফের সাথে। ঠোঁট ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। ও একটা ছোট্ট মেয়ে, ওকে কেন মুখ ফুটে বলতে হবে ভালোবাসি? উনি কি একটু বলতে পারেন না? নূরের বুঝি ভালোবাসি বলতে লজ্জা লাগে না? নূর কি এতটাই নির্লজ্জ? মনে মনে ভাবতে লাগলো নূর। সাদাফ দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে তাকিয়ে রইল নূরের দিকে। এদিকে রুমের দরজা লাগিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলো সাইমন রিমাকে। রিমা বলল, কি করছো? কেউ দেখলে কি বলবে? আগে আমার প্রশ্নের উত্তর দেই ভদ্র মানুষের মতো। তুই আমার ফোন এড়িয়ে চলছিস, আমাকে এড়িয়ে চলছিস। কি করেছি আমি? তোর সাথে আমার কিছুই হয়নি যতদূর আমার মনে পড়ে। গাজীপুর থেকে আসার পর কি এমন হয়ে গেল? কেন তুই এমন মনে করছিস? কেন উত্তর দিচ্ছিস না? কেন আমার আশেপাশে তোকে দেখি না? কেন আমার সব কিছু তুই গুছিয়ে দিস না এখন? রাগের বসে রিমার হাত দুটো চেপে ধরে কথাগুলো বলল সাইমন। রিমা রাগে খুবই বলল, পারবো না আমি। আমার ঠেকা পড়েনি তোমার এসব কাজ করার জন্য। যাও, বিয়ে করো। গার্লফ্রেন্ড আছে, তাকে দিয়ে করাও। সাইমন অবাক হয়ে গেল। বিয়ে করবে? গার্লফ্রেন্ড আছে? কি বলছে মেয়েটা? গার্লফ্রেন্ড কোত্থেকে পেলো? আর বিয়েই বা কিভাবে হবে? যেখানে এখনো সাদাব ভাইয়ের বিয়ে হয়নি, সেখানে সাইমনের তো বিয়ের বয়স হয়নি। অবাক হয়েই বলল, কার গার্লফ্রেন্ড? কিসের গার্লফ্রেন্ড? বিয়ে? কি আবল তাবল কথা বলছিস? গার্লফ্রেন্ড পাবো কোত্থেকে? আর তোকে কে বললো আমার বিয়ে, আমার গার্লফ্রেন্ড আছে? হাওয়ায় হাওয়ায় কথা ভাসে। আমি তো কোনোদিনও তোকে এ কথা মুখে বলিনি। রিমা এবার সজোরে একটা ধাক্কা লাগালো সাইমনকে। বলল, এত কিছু আমি শুনতে চাই না। রুম থেকে বের হও। সবাই দেখলে খুব খারাপ হয়ে যাবে। এক্ষুনি যাও। বলে যেই বিছানার দিকে যাবে অমনি সাইমন আবার রিমাকে হাত ধরে হ্যাচকা টানে নিজের বুকের সাথে লাগিয়ে নিল। বড্ড বেশি বেড়েছিস কিন্তু রিমা। আমার কিন্তু ধৈর্যের সীমা আছে, সীমা অতিক্রম করবি না। রিমা রাগে হেসিয়ে বলল, অতিক্রম করলে কি করবে? যাও, করলাম অতিক্রম। এক্ষুনি বের হও আমার রুম থেকে। সাইমন অপলক তাকিয়ে রইল রিমার দিকে। রাগ কোনোভাবে আর নিয়ন্ত্রণ করতে পারছে না, করে ফেললো অদ্ভুত এক কাজ। সাথে সাথে আঁকড়ে ধরল রিমার ঠোঁট। শরীরের যত ক্ষোভ, যত রাগ সব যেন ঝরে ফেলতে লাগলো রিমার ঠোঁটের ওপর। রিমার সাথে সাথে যেন পাথর হয়ে গেল। দুহাত দিয়ে আঁকড়ে ধরলো সাইমনের শার্টের কলার। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সাইমন শক্তির সাথে পেরে উঠল না রিমা।
সাইমন রিমার মাথার পেছনে চুল আঁকড়ে ধরে নিজের মর্জি চালাতে লাগলো। ঠিক 1 মিনিট ধরে চুমু খেলো সাইমন। 1 মিনিট পর ধীরে ধীরে রিমাকে ছেড়ে দিল। রিমা কিছুটা সময় নিল ধাতস্থ হওয়ার। সাইমন তাকিয়ে আছে রিমার দিকে। কিছু বুঝে ওঠার আগেই শুরু হলো সাইমনের ওপরে অত্যাচার। চড় থাপ্পড় ঘুষি একটাও যেন থেমে নেই। রিমা এক নাগারে বলতে শুরু করলো, বাইরে লুচ্চামি করবি, গার্লফ্রেন্ড আছে, বাসায় বিয়ে করবি। তোর এত বড় সাহস হলো কেন? তুই আমাকে চুমু খেলি শয়তান। সাইমন যেন অবাক হওয়া ভুলে গেল। এক, রিমা ওকে তুই করে বলছে, দ্বিতীয়ত এই এত ছোট হওয়া সত্ত্বেও বয়সে চড় থাপ্পড় ঘুষি মারতে মারতে সাইমনকে নিয়ে বিছানায় ফেলে দিল। সাইমনের ওপর চড়ে কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতেই বলল, তোর এত বড় সাহস কেন? তুই বাইরে প্রেম করে বেড়াস আর আমার ঠোঁটে চুমু খেলি। আমার জীবনে প্রথম চুমুটা এখন ফেরত দে চুমু, শয়তানের বাচ্চা। বলতে গিয়েও আবার থেমে গেল রিমা। সাইমন এক দৃষ্টিতে তাকিয়ে রইল রিমার দিকে। রিমার হাত দুটো চেপে ধরে রেখেছে সাইমন। কিছুক্ষণ আগেই রিমা বারবার এভাবে আক্রমণ করায় রিমাকে বিছানায় ফেলে দিয়ে রিমার ওপরে হালকা ঝুঁকে হাত দুটো বিছানায় চেপে ধরে রেখেছে সাইমন। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতেই বলল, মেরে ফেলবো তোকে। আমি সরল সহজ মেয়ে মনে করেছিলাম, তুই তো পুরো একটাই ডাকিনি। আর চুমু খেয়েছি, চুমু এখন ফেরত দেবো কিভাবে আমি? ঠিক আছে, তারপরও যেহেতু তোর ফেরত লাগবে, চুমু ফেরত যা, এখনই দিয়ে দিচ্ছি। তুই কি মনে রাখবি, আমি কোনোদিন কারো কাছে ঋণী থাকি না, তোর কাছে ঋণী থাকবো না। বলেই সাথে সাথে আবার রিমার ঠোঁট আঁকড়ে ধরলো সাইমন। কষে একটা চুমু খেয়ে রিমাকে ছেড়ে দিল। রিমা যেন অবাক হতেই ভুলে গেল। ফেরত দিতে বলেছিল, কি মহাভুলটাই না করেছে রাগের মাথায় রিমা। ও তো আরও এই সুযোগে আরও একটা খেয়ে বসলো। রিমা এবার ভ্যা ভ্যা করে কেঁদে দিয়েই বলল, তুই আমাকে আবার চুমু খেলি। সাইমন এবার রিমার কানের কাছে ফিসফিস করেই বলল, একদম কান্না করবি না, সবাই শুনে ফেলবে। আর সাহসের কি আছে এখানে? চুমু খেয়েছি, 101 বার খাবো। যখন আমার ইচ্ছা হবে তখন খাবো। তোর সাথে তো আমি কথা বলতে এসেছিলাম, বারবার সময় দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, তুই একটাও গ্রহণ করিসনি। তুই আগে করেছিস, তাহলে এখন তোকেই করতে হবে। যদি খালি একবার বলিস তুই কাজ করতে পারবি না, তাহলে এইভাবেই তোর ওপরে চুমুর বৃষ্টি হবে। বিছানায় শুয়ে আছে হুমায়ুন রহমান ও নওরিন আফরোজ। হুমায়ুন রহমান ভাবছেন ছেলের কথা, বিছানায় এপাশ ওপাশ করছেন, ঘুমাতে পারছেন না। নওরিন আফরোজ আমতা আমতা করেই বলল, জেগে আছেন? একটা কথা বলতে চাইছিলাম। হুমায়ুন রহমান এমনি জেগেছিল তাই বলল। হ্যাঁ বলো, তুমি ঘুমানি কেন? নওরিন আফরোজ বলল, আপনি তো ঘুমাননি। আচ্ছা, আপনার সাথে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছিলাম। জানি না কিভাবে বলবো, ভয়ও লাগছে। অভয় দিলে বলতাম। এত ভনিতা করে তো কখনো অনুমতি নিয়ে কথা বলনি আমার সাথে, আজ এমন কি হলো শুনি? বলল হুমায়ুন রহমান। নওরিন আফরোজ একটু মুচকি হাসলেন, হেসেই বললেন, কথাটা তো আপনাদের কলিজাকে নিয়ে, তাই অনুমতি নিয়ে কথা বলতে হয়। কলিজা মানে কার কথা বলছো? রিমা নাকি নূর? জানতে চাইল হুমায়ুন রহমান। নূরের বিষয়ে বলতে চাইছিলাম, অভয় দিলে বলতাম। বলল নওরিন আফরোজ। হুমায়ুন রহমান বলল, ভনিতা না করে বল কি হয়েছে? আবার কি নালিশ নিয়ে এসেছে আমার কলিজাদের নামে? বলল নওরিন আফরোজ। এবার কোনো নালিশ নিয়ে আসেনি, সম্বন্ধ নিয়ে এসেছি। সোজা সাপটা কথা বলতে চাই, নূরকে আমরা বাইরে দেওয়ার কোনো ইচ্ছা নেই। আমি চাই নূর আমার সাদাফের বউ হয়ে আমার ঘরে আসুক। হুমায়ুন রহমান এতটাই অবাক হলেন, কিছু বলতে ভুলে গেলেন। সাথে সাথে বিছানায় চট করে উঠে বসলেন। বসে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, কি বললে আরেকবার বলো তো? নওরিন আফরোজ আমতা আমতা করেই বললেন, না মানে চাই নূর সাদাফের বউ হোক। আমি চাই না নূর অন্য কোনো বাড়িতে যাক। আমার বাড়ির মেয়ে আমার বাড়িতেই থাকুক। ভীষণ মায়াবী, ছোটবেলা থেকে আমি ওকে মেয়ের মতো মানুষ করেছি। আমার একদম সবে না নূর অন্য কোনো বাড়ির বউ হলে। আর যেখানে আমার ছেলে বিয়ের উপযুক্ত আছে, সেখানে আমি অন্য কোনো জায়গায় কেন বিয়ে দিব মেয়েটাকে? এদিকে ফজলুর রহমান গুরুতর চিন্তায় মগ্ন।
ভাই কি বোঝাতে চাইলেন? সাদাফ এখনো নূরকে চাইবে? কিভাবে চাইবে? যদি চায় তাহলে ফজলুর রহমান কি করবে? একমাত্র ভাইয়ের একমাত্র ছেলে, বংশের বড় ছেলে সাদাফ যদি কোনো কিছু চেয়ে বসে ফজলুর রহমানের কাছে, উনি কি পারবে খালি হাতে ফেরাতে? কিন্তু নূর যে বড় অবুঝ আর ছোট। আর তাছাড়া সাদাফ যে মুখ ফুটে বিয়ে করতে চাইলো, বলল পাত্রী ঠিক করা আছে, পাত্রীকে নাকি ওনারা সবাই চেনেন। তাহলে আসলে কি বুঝাতে চাইলেন ভাই? এটা ভাবতে ভাবতেই ঘুমাতে পারলো না ফজলুর রহমান। এদিকে দীর্ঘ সময় পানিতে ভিজে থাকার কারণে নূরের সারা শরীর কাঁপিয়ে জ্বর চলে এসেছে। সাদাফ পড়ে গেছে মুশকিলে। দুষ্টুমি করতে গিয়ে মেয়েটার জ্বর বাঁধিয়ে দিল। অনেকক্ষণ ধরে চেষ্টা করছে নূরের জ্বর কমানোর জন্য, কিন্তু কেঁপে কেঁপে উঠছে মেয়েটা। সাদাফ বুঝতে পারছে না কি করবে এই মুহূর্তে। রাতে সবাইকে ডাকতে গেলে সবাই অবাক হয়ে যাবে। কেন নূর এই রুমে এবং ভেজা অবস্থায় সবাইকে কি জবাব দেবে সাদাফ? তাই সিদ্ধান্ত নিল কাউকে কিছু জানাবে না। সারা রাত নিজেই সেবা করবে, ভোর রাতের দিকে নূরকে রেখে আসবে নূরের রুমে। যেই ভাবনা সেই কাজ। একটি চাদর দিয়ে প্রথমে নূরকে কভার করে দিল, তারপর আলমারি খুলে একটা শার্ট একটা ট্রাউজার বের করে রুমের দরজা লাগিয়ে দিল। ঘরের বাতি অফ করে দিল সাদাফ। তারপর চাদরের নিচে একটু একটু করে নূরের জামাটি খোলার চেষ্টা করলো। ভাগ্যিস পেছনে চেন দেওয়া জামা ছিল। পেছনে চেন খুলে একটু একটু করে জামা পরিবর্তন করে দিল সাদাফ। নূরের ড্রেস পরিবর্তন করে শুকনো টাওয়াল দিয়ে নূরের সুন্দর করে মাথা মুছিয়ে দিল। আরও একটি কম্বল এনে নূরের গায়ে জড়িয়ে দিল সাদাফ। নূরের কানে ফিস ফিস করেই বলল, আমাকে মাফ করে দিস। তোর অনুমতি ছাড়া তোকে ছুঁয়েছি, তোর ড্রেস পরিবর্তন করেছি, কিন্তু আমার অধিকার আছে তোর উপর। নূরের ঠোঁটে হালকা করে একটু চুমু খেলো সাদাফ। তারপর কানে ফিসফিস করেই বলল, তুই কি শুনতে পাচ্ছিস নূর? আমি তোকে ভীষণ ভালোবাসি। যা বলে প্রকাশ করার ভাষা আমার নেই, তাই শুধু তোকে চেয়েই গেছি। আজ বলছি ভালোবাসি তোকে, ভীষণ ভালোবাসি নূর। এক আকাশ পরিমাণ বা এক সমুদ্র পরিমাণ পরিমাপ করতে পারবো না, শুধু জানি নিজের চেয়েও বেশি ভালোবাসি তোকে। পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে সবাই একসাথে খেতে বসেছে। সবার শেষে নেমেছে নূর। রাতে ঘুমাতে দেরি হয়ে গিয়েছে। ইদানিং নূরের ঘুমাতে দেরি হয়। নরিন আফরোজ নূরের দিকে তাকিয়ে বলেন, কিরে নূর, তোর এত উঠতে দেরি হয় কেন রে আজকাল? স্কুল আছে, কই তাড়াতাড়ি উঠবি? তা না, সবার পরেও তুই উঠিস। হঠাৎ নরিন আফরোজ বললেন, কিরে, এই গরমের মধ্যে তুই এত ঘোমটা দিয়ে এসেছিস কেন? নূর চুপচাপ আমতা আমতা করতে করতেই বলল, আমার গরম লাগছে না, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই। সাদাফ জানে কেন নূর ঘুমটা দিয়ে এসেছে। কাল যে দুষ্টুমির ছলে ভুল করে ফেলেছে সাদাফ, এমন একটা জায়গায় কামড় দিয়েছে যেখানে নূরের দাগ হয়ে গিয়েছে। এখন সর্বনাশ, যদি কেউ ঘুমটা সরিয়ে ফেলে তাহলে তো দেখে ফেলবে। সাদাফ আর চোখে দেখতে লাগলো নূরকে। দুদিন হলো মাত্র জ্বর গিয়েছে, আবার ঠান্ডা ঠান্ডা লাগছে, জ্বর আসবে না তো আবার? বলেই কপালে হাত দিলেন। দেখলেন না তাপমাত্রা ঠিক আছে। সামিহা বেগম নূরের দিকে তাকিয়ে হঠাৎ করে তাকালেন সাদাফের দিকে। ওনার এমনি খুব পছন্দ সাদাফ, আর উনি তো আজকে থেকে ঠিক করে রেখেছেন সাদাফকে নিজের মেয়ের জামাইয়ের মতো ট্রিট করবে। তাই নূরের দিকে মনোযোগ না দিয়ে চুপচাপ চলে গেল সাদাফের কাছে। গিয়ে সাদাফকে মাছের বড় মাথাটা দিলেন, যেটা সবসময় সাদাফের বাবা অর্থাৎ হুমায়ুন রহমানকে দিতেন। ওনার খুব পছন্দ ছিল, কিন্তু আজকে সবাই অবাক হয়ে গেল মাথাটা সাদাফের প্লেটে দেওয়ায়। ফজলুর রহমান অবাক হয়ে তাকালেন সামিহা বেগমের দিকে, চোখ রাঙালেন, মনে মনে বলেন, কি করছে মাথা মোটা মহিলা? কাল শুধু বলেছে সাদাব আর নূরের কথা, আর উনি তো আজকে থেকে সাদাবকে মেয়ের জামাই বানিয়ে বসে আছে। সামিহা বেগম চোখ রাঙানো দেখলেও বিশেষ পাত্তা দিলেন না। মাথাটা তুলে দিয়ে সাদাফের মাথায় হাত বুলিয়েই বলল, খা বাবা, সুন্দর করে মাথাটা খা। সারাদিন কত প্রেশার তোর উপরে, বাড়িতে ঝামেলা, অফিসের ঝামেলা, সব তোকে দেখতে হয়। তোর মাথাটা খাওয়া দরকার বাবা, খা। হুমায়ুন রহমান বুঝতে পারলেন সামিহা বেগমের মতলব, তবে বাবা হিসেবে উনি খুশি হলেন। নিজের কাছে খুব ভালো লাগছে, যাক কেউ তো আছে বলার আগেই সবকিছু বুঝে গিয়েছে। এদিকে সাদাফের সামিহা বেগমের ব্যবহার দেখে কাশি উঠে গেল।
সামিহা বেগম তাড়াতাড়ি পানি এগিয়ে দিয়ে বললেন, খা, মনোযোগ দিয়ে খা। খাওয়ার সময় এদিক ওদিক এত তাকাতে হয় না। আর কি খাবি বাবা? তোর তো গুড়ের পায়েস অনেক পছন্দ। আজকে তোর জন্য আমি গুড়ের পায়েস রান্না করব, ঠিক আছে? কথাটা শুনেই নওরিন আফরোজের সাথে সাথে তাকালো সামিহা বেগমের দিকে। বুঝতে পারছে না সামিহার আজকে কি হলো, সমস্ত মনোযোগ যেন শুধু সাদাফের দিকে। টেবিলে যে আরও কেউ আছে, ওনার নিজের ছেলে মেয়ে আছে, সেটাও ভুলে গিয়েছে সামিহা বেগম। সাদাফ চুপচাপ খাওয়ায় মনোযোগী হলো সামিহা বেগমের দিকে তাকিয়ে একটু মুচকি হেসেই বলেই খেতে শুরু করলো। এদিকে সাইমন আর রিমা একজন আরেকজনের দিকে তাকাতে পারছে না। গতকাল রাতে কি এমন হয়েছিল সেটা এখনো জানা যায়নি, পরে জানা যাবে। আপাতত দুজন দুজনের দিকে তাকাচ্ছে না, মনোযোগ দিয়েছে শুধু খাওয়ার দিকে। সাদাফের খাওয়া শেষ হয়ে গেলে বেসিনে হাত ধুয়ে মাথায় দুষ্টবুদ্ধি চাপলো। যাওয়ার সময় সামিহা বেগমের দিকে তাকিয়ে বলল, সামিহা বেগম সাথে সাথে নূরের দিকে তাকিয়ে বলল, এই নূর, তাড়াতাড়ি উপরে যা, সাদাপের জন্য কফি নিয়ে যা। নূর অবাক হয়ে গেল, নূরকে কেন নিয়ে যাবে? সাদাফ সিঁড়ির কাছে এলো, ওপরে যাবে ঠিক এমন সময় নওরিন আফরোজ বলে বসলো। কিরে, গতকাল না বিয়ের কথা বলছিলি? সাদাফের পা থেমে গেল। হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে নওরিন আফরোজ বলল, শুনছেন, ছেলে যে বিয়ের কথা বলল, কিছু কি চিন্তা ভাবনা করেছেন? কোন মেয়ে ছেলেকে জিজ্ঞেস করেন সবাই মিলে দেখি। বলেই নওরিন আফরোজ সাথে সাথে নূরের দিকে তাকালো, দেখতে চাইলো নূরের কি রিয়াকশন। নূর সাথে সাথে চট করে বলল, কি দরকার শুধু শুধু একজন মানুষের খরচ বাড়ানোর বলো তো আম্মু? তাকে নতুন করে আলাদা করে কাপড় দিতে হবে, তাকে নতুন করে খাওয়াতে হবে, কত করতে হবে, কত কি দরকার। শুধু শুধু খরচ বাড়ানোর কি দরকার? উনি তো মাত্র অফিসে জয়েন করেছে, কয় টাকাই আর বেতন পাবে বলো? নওরিন আফরোজ নূরের যুক্তি শুনে বোকা হয়ে গেলেন। নওরিন আফরোজ নূরের দিকে তাকিয়ে বললেন, তুই কবে বড় হবি রে? সাদাফ কি ওই অফিসের চাকরি করে যে বেতন পাবে, ও ওই অফিসের মালিকের ছেলে, ওর লাভের অংশ পাবে যেমন ওর বাপ চাচারাও পায়। আর একটা কথা, বউ পালার মতো যোগ্যতা আমার ছেলের আছে। কিরে সাদাফ, কথা বলছিস না কেন? বলল নওরিন আফরোজ। হুমায়ুন রহমানের দিকে তাকালেন ফজলুর রহমান। ফজলুর রহমান সাদাফের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা সাদাব, তুই তো দুদিন আগে বললি একটি মেয়েকে তোর পছন্দ। আমরা সবাই চিনি কে মেয়েটি, নাম তো বললি না। ফজলুর রহমানও মনে মনে জানতে চায় সাদাফ আসলে নূরের কথা ভাবছে কিনা। সাদাফ নূরের দিকে তাকালো, তাকিয়েই বলল, যাকে আমি বিয়ে করতে চাই সে মেয়ে নিজে তোমাদের কাছে বিয়ের প্রস্তাব দেবে আমার জন্য, আমি বলবো না। বলেই হনহনে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। নূর অবাক হয়ে গেল। এমন অসভ্য নির্লজ্জ কেন লোকটা? রাতে তো ঠিকই আমাকে ছি। রাতের কথা ভাবতেই নূরের গায়ে লোমকূপ সব দাঁড়িয়ে গেল। কিভাবে সবার সামনে বলবে নূর সাদাফ ভাইকে বিয়ে করতে চাই? এটা কি কখনো সম্ভব? নূর যে ছোট্ট একটা মেয়ে হয়ে কিভাবে বিয়ের কথা বলবে? নূর কফি নিয়ে ঢুকলো সাদাফের রুমে। সাদাফ মাত্র প্যান্টের বেল্ট লাগাচ্ছে। নূর ইতস্তত বোধ করছিল সাদাফের সামনে যেতে। প্যান্টের বেল্ট লাগাচ্ছে এমন অবস্থায় নূর ঢুকতে কেমন যেন লাগছে। নূর দাঁড়িয়ে রইল দরজায়। সাদাফ নূরের দিকে তাকালো, তাকিয়ে নূরের হ্যাজিটেশন বুঝতে পেরেই বলল, সমস্যা নেই, ভেতরে আয়, টেবিলে এসে কফি রাখ। নূর এক পা দুপা করে টেবিলের কাছে গিয়ে কফি রেখে দাঁড়িয়ে রইল। সাদাফ নূরের দিকে তাকালো, কিছু বলল না। রেডি হয়ে হাতে ঘড়ি পড়তে পড়তেই বলল, কিছু বলবি? এখনো দাঁড়িয়ে আছিস যে? নূর টেবিলের কাছে থেকে হেঁটে হেঁটে সাদাফের কাছে এসে দাঁড়িয়ে বলল, আপনি কেন বললেন যে আপনাকে বিয়ে করবে, সে নিজে প্রস্তাব দেবে? সাদাফ বলল নূরের দিকে তাকিয়ে, ঠিকই তো বলেছি, যে আমাকে বিয়ে করতে চায়, যে আমাকে ভালোবাসবে, তার অবশ্যই মুখ ফুটে বলতে হবে। আমি কি এত সস্তা নাকি চুপচাপ চাইলো আর পেয়ে গেল? আমার জন্য তো লড়তে হবে। যে আমাকে চায়, আমাকে ভালোবাসে, বিয়ে করতে চায়, তাকেও তো পরীক্ষা দিতে হবে সে আমাকে আসলে ভালোবাসে কিনা। যদি কারো সামনে সাহস করে বলতেই না পারে, তাহলে আর কি ভালোবাসে? মনে মনে তো সবাই ভালোবাসতে পারে, যে ভালোবাসা প্রকাশ করতে জানে সেটাই ভালোবাসা। আর যদি সে ভালোবাসে, সে সাহস করে বলতে না পারে তখন? জানতে চাইলো বোকা নূর। সাদাফ নূরের দিকে তাকিয়েই বলল, তাহলে আর কি, সাবাকে বিয়ে করে ফেলবো। আর তুই কেন চাস না আমার বিয়ে হোক, আমি বিয়ে করি? তুই কি মনে করিস আমার টাকা নেই, বিয়ে করে আমার বউকে খাওয়াতে পারবো না? তাই বলল সাদাফ।
নূর বলল, না না, তা কেন হবে? আমি হঠাৎ আপনার বিয়ের কথা শুনে তাড়াহুড়ো করে এই কথা বলে ফেলেছি। আমি মোটেও আপনাকে ফকির মনে করি না, বিশ্বাস করুন। মেয়েটা যদি আমার মতো লাজুক হয় আর ভীতু হয়, তাহলে বাপ চাচাদের সামনে কিভাবে বলবে যে আপনাকে বিয়ে করতে চায়? নূর বলল, তুই লাজুক, তুই ভীতু? তাহলে তোর বাপ চাচাদের যে বল রাতের আধারে তুই আমার রুমে আসিস আর কি কি সব করিস। দেখি তোর লজ্জা আর ভয় কোথায় থাকে। না না, এটা যে বলবেন না। আচ্ছা, আর কোনো উপায় নেই আপনি কাকে বিয়ে করতে চান সেটা বোঝানোর? সাদাফ। নূর বলল, এই মুহূর্তে আর কোনো উপায় দেখছি না, পরে যদি মনে পড়ে তাহলে তোকে জানাবো। বলেই সাদাফ রুম থেকে বের হবে। হঠাৎ মনে পড়লো রাতে নূরকে গলার কাছে একটা কামড় দিয়েছিল, সেটার দাগ কতটা হয়েছে একটু দেখতে। নূরের কাছে সেই ঘোমটাটা হঠাৎ ফেলে দিল সাদাফ। নূর ভ্যাবাচাকা খেয়ে গেল। হঠাৎ ঘোমটা ফেলে দেওয়ায় ঝরঝরিয়ে নূরের সামনের চুলগুলো মুখের উপর এসে পড়ল। সাদাফ মুগ্ধ হয়ে দেখলো দৃশ্যটি। তারপর গলার কাছে চুলগুলো একটু সরিয়ে দেখলো স্পষ্ট বোঝা যাচ্ছে মানুষের কামড়ের দাগের মতো। সাদাফ মুচকি হাসলো, তারপর বলল, এখনো জ্বালা করছে? ব্যথা করে? করলে একটা মলম লাগিয়ে নিস, আমার আলমারিতে মলম আছে। নূর মাথা নেড়ে সায় জানালো। সাদাফ কথাটি বলেই বের হয়ে গেল। মনে মনে ভাবলো তারপরও সাদাফ খুশি, সারাদিন সাদাফকে নিয়ে ব্যস্ত থাকবে। বিকাল 5টা বাজে নূর ঘুম থেকে উঠে বিকালে ড্রয়িং রুমে এসে বসেছে। আজ হুমায়ুন রহমান ও ফজলুর রহমান কেউ অফিসে যায়নি, তারাও চা খাওয়ার জন্য নিচে এসে বসেছে। নূর আমতা আমতা করছে হুমায়ুন রহমান ফজলুর রহমানের সাথে কথা বলার জন্য, কিন্তু কোনোভাবে সুযোগ খুঁজে পাচ্ছে না। হুমায়ুন রহমান নূরকে ডেকেই বলল, এদিকে আয় তোমা, কি হয়েছে, কিছু বলবি? নূর উঠে গিয়ে হুমায়ুন রহমানের সাথে বসে বলল। না বড়াব্বু, কিছু বলবো না। তারপর হঠাৎ বলে উঠল, আচ্ছা বড়াব্বু, সাদাব ভাইয়া কাকে বিয়ে করতে চায়? যদি মেয়েটা ভালো না হয়, যদি মেয়েটা অনেক ঝগড়ুটে হয়, যদি আমাকে রিমাকে সহ্য করতে না পারে, তুমি এমন মেয়েকে বিয়ে করিও না প্লিজ। ফজলুর রহমান অবাক হয়ে গেল মেয়ের কথা শুনে। হুমায়ুন রহমান মুচকি হাসলেন, হেসেই বললেন, তুই কি করে জানলি মেয়েটা ঝগড়াটে হবে? ভালো তো হতে পারে, তোর মতো লক্ষ্মী হতে পারে। নূর বলল, মোটেও না, আমার মতো কোনোদিনই হবে না। আমি তো শুধু একটাই, তোমার আদরের নূর। অন্য কেউ কি আমার মতো হতে পারবে বলো? এই বিয়েটা ক্যান্সেল করে দেওয়া যায় না? সাদাব ভাইয়ার কি এমন বয়স হয়েছে? পাশের বাড়ির একটা ছেলে তো 30 বছর হয়ে গেছে, এখনো বিয়ে করেনি। আর সামনে তো আমার এসএসসি পরীক্ষা, তাহলে এই সময় যদি বিয়ে করে আমরা কি আনন্দ করতে পারবো বলো? এর থেকে ভালো সাদাব ভাইয়াকে বলে দাও না এই বিয়েটা হবে না। ফজলুর রহমান অবাক হয়ে গেলেন মেয়ের কথা শুনে। এটা স্পষ্ট নূর চাইছে না সাদাফের বিয়ে হোক। তবে কি সাদাফের আগে নুরি সাদাফকে চেয়ে বসবে? মনে মনে ভাবতে লাগলো ফজলুর রহমান। এদিকে সাইমন রুমে গিয়ে ভাবতে লাগলো রিমার কথা। রিমা কলেজে চলে গিয়েছে। সাইমন আজকে ভার্সিটি যাবে না, বিছানায় শুয়ে শুয়ে ভাবছে গতকাল রাতের কথা। সাইমনের কলার ঝাঁকাতে ঝাঁকাতে সাইমনকে বলল, বিয়ে করবি, প্রেম করবি, তাহলে ওকে দিয়ে কাজ করাস না কেন? সাইমন বলল, ছেলে যেহেতু হয়েছি, একদিন না একদিন বিয়ে তো করতেই হবে। কথাটি বলার সাথে সাথে রিমা সাইমনের কলার ধরে নিয়ে সাইমনকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল। তারপর সাইমনের ওপর জোরে বসে বলল, এবার বল কি করবি? বিয়ে করবি, প্রেম করবি, আর তোর ঘরে গিয়ে ঘর গোছাবো আমি, তোর জামা কাপড় ধোবো আমি, আয়রন করব আমি, তাই তো? এটা বলতে চাচ্ছিস? সাইমন ভ্যাবাচাকা খেয়ে গেল, কি বলবে বুঝতে পারছে না। এদিকে অদ্ভুত অনুভূতি হচ্ছে রিমা ওর উপরে বসে আছে, কেমন যেন একটা ফিলিংস হচ্ছে। ভ্যাবাচাকা খেয়েই বলল। রিমা যেন রাগে খেই হারিয়ে ফেল, আর কিছু বলতে পারছে না। হঠাৎ করেই আঁকড়ে ধরলো সাইমনের ঠোঁট। এটা না কোনো চুমো, না রাগে ক্ষোভে, সাইমনের ঠোঁটে কামড় দিয়ে বসেছে রিমা। এমন কামড় দিয়েছে সাইমন ব্যথায় রিমার কোমরে দুহাত দিয়ে চেপে ধরলো। চোখ বন্ধ করে ফেললো সাইমন। কিছুক্ষণ পর সাইমনের ঠোঁট ছেড়ে দিয়ে রিমা সাইমনের ওপর থেকে উঠে বসেই বলল, এবার যা, বিয়ে কর, বিয়ে করে পৌঁকে দিয়ে কাজকর্ম করা। আর যদি আমার রুমে দেখি তাহলে জেনে রাখ তোর কপালে অনেক দুর্গতি আছে। বলে রিমা খাট থেকে নেমে বলল, যা রুম থেকে বের হ। সাইমন কিছুক্ষণ অবাক হয়ে পড়ে রইল, কিছু বলার ভাষা নেই। দৃশ্যটি মাথা থেকে যাচ্ছে না কোনোভাবেই। রিমা ওর কোমরের ওপরে বসে ওর ঠোঁটে চুমু খেয়েছে, সরি খুকু কামড় মেরে খেয়েছে, যাই হোক ঠোঁটে ঠোঁট স্পর্শ করছে, নিচ থেকে এসেছে রিমা। এটি বারবার ভাবতে দেহ মন শিহরিত হচ্ছে সাইমনের।
শত হলেও সাইমন একটি পুরুষ মানুষ। এত রাতে এভাবে এরকম অবস্থায় নিজেকে আবিষ্কার করা, এটি যে ভূমিকম্পের চেয়ে কোনো অংশে কম নেই। হঠাৎ করে মনে পড়লো যে কথা বলতে এসেছিল সে কথা তো বলাই হয়নি। কলেজ কম্পাউন্ডে যে ঢলাঢলি করে ছেলেদের সাথে কথা বলে হেসে হেসে সেই কথাটা তো বলতেই এসেছিল। সাইমন শোয়া থেকে উঠে বসলো, বসে ঠোঁট মুছতে মুছতে রিমার দিকে তাকালো। ভেতরে কেমন যেন লাগছে, সাইমনের ঠিক বোঝাতে পারবে না। তবে নিচের ঠোঁটকে অস্বাভাবিক ব্যথা করছে, খুব জোরে কামড় দিয়েছে অসভ্য মেয়েটি। সাইমন রিমার দিকে তাকিয়ে বলল, কলেজ কম্পাউন্ডে ছেলেদের সাথে হেসে হেসে কথা বলছিলি কেন? আমার ইচ্ছে আমি যার সাথে ইচ্ছে হয় হেসে হেসে কথা বলবো, তাতে তোর কি? প্রথমত বড় হই তোর, সম্মানের সাথে কথা বলবি, ভবিষ্যতেও সম্মান দিয়ে কথা বলবি। দ্বিতীয়ত আমার সাথে ঠোঁটে তুই চুমু খেয়েছিস, আজকের পর থেকে এই ঠোঁটে তুই শুধু হেসে হেসে কারোর সাথে কথা বলতে পারবি না। চুমু তুই খেয়েছিলি, আমি কামড় দিয়ে এটা শোধ করে দিলাম হেসে পর। না, বারবার না। আমি যখন চুমু দিয়েছিলাম তুই মজা পেয়েছিলি, তুই তখন আমাকে দিয়েছিস, আমি ব্যথা পেয়েছি, তাই তোকে এখন ব্যথা দেব। মানে? মনে কিছু না, তোকে এখন বিছানা শোয়াবো, তোর ওপর উঠে বসে তোকে কামড় দেব। কিন্তু আমি তো আবার অনেক মহান টাইপের লোক। তুই আমাকে কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে নিয়ে গিয়েছিস, আমি তোকে সুন্দর করে কোলে করে বিছানায় নেব। খবরদার কাছে আসবি না, না হলে কিন্তু আমি চিৎকার করব। ডাক্তার বাপ চাচা ভাইকে, তারাও দেখুক তুই কামড় দিয়ে আমার ঠোঁটের কি অবস্থা করেছিস। ডাক। বলেই রিমাকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেললো সাইমন। যেই রিমার উপরে উঠে বসবে অমনি রিমা বলল রিমা, সরি আমার ভুল হয়ে গেছে, আর কখনো কামড় দিব না, প্রমিস করে বলছি। মনে থাকবে তো? আর কলেজ কম্পাউন্ডে কেন এদিক ওদিক কোনো জায়গায় কোনো ছেলের সাথে হেসে হেসে কথা বলবি না, এটা প্রমিস কর। আমি কথা বললে তোমার কি সমস্যা? তুমিও মানুষের সাথে কথা বলো, আমি যে তোমাকে কিছু বলিনি। বলিসনি? তাহলে তুই আমার কাজকর্ম করা বন্ধ করে দিয়েছিস কেন? তাহলে তুই আমাকে যে এইমাত্র কামড় দিলি, কেন দিলি? কি চিন্তা করে তুই এমন করেছিস? গার্লফ্রেন্ড গান গাইছিস কেন 3 দিন ধরে? আমি একবারও তোকে বলেছি আমার গার্লফ্রেন্ড আছে বা আমি কাউকে পছন্দ করি? বলেছি তোকে? তাহলে তুই কেন এইগুলো বানিয়ে নিয়ে মনে মনে চিন্তা করছিস? আমি কি করব? নূর তো বলল সামনে তোমার বিয়ে, তো বিয়ে যখন করবে বউকে বিয়ে করাও, আমাকে দিয়ে কি করাবে? সাইমন খাটে সুন্দর করে বসলো, বসে রিমার দিকে তাকিয়ে বলল, নূরের কথা এসব পাগলামি? নূর কি বোঝে? আমি বিয়ে করব এজন্য তোর শুনতে খারাপ লেগেছে, মন খারাপ হয়েছে। কেউ আমার বউ হবে, আমার ঘর গোছাবে, কাজ করবি, তোর এগুলো শুনতে ভালো লাগেনি না? জানতে চাইলো সাইমন। রিমা কাঁদো কাঁদো কণ্ঠে মাখা এদিক ওদিক করে ইশারা করে বুঝালো না। সাইমনের ঠোঁটে খেলে গেল এক চিলতে হাসি, মুচকি হেসে রিমার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে যা, আর কাউকে কখনো বিয়ে করার কথা বলবো না, কোনো গার্লফ্রেন্ডও বানাবো না। এখন থেকে তো আমার ঘরের সব কাজকর্ম তুই করতে পারবি নাকি? আমি তোর কাজে ভীষণ অভ্যস্ত। অন্য কেউ আমার ঘরে কোনো কিছু টাচ করুক এটা আমি পছন্দ করি না। আমি কোনো কিছু খুঁজে পাই না, তুই প্রত্যেকটা জিনিস আমার যেখানে রাখা দরকার সেখানে রাখিস। আমি এইভাবে অভ্যস্ত হয়ে গেছি, এজন্য সব কাজ এখন থেকে তুই করবি, মনে থাকবে? রিমা মুচকি হাসলো। সাইমন বিয়ে করবে না এই কথা শুনে রিমা মনে মনে খুশি হলো, আর মাথা তুললো না। সাইমন রিমার দিকে তাকিয়েই বলল, আমি তাহলে এখন যাই, অনেক রাত হয়েছে, কেউ দেখলে আসলেই সমস্যা হয়ে যাবে। আর আমার বিয়ে নিয়ে মাথা ঘামাতে হবে না, অন্য কেউ আমার ঘরে আসবে না। বলেই রিমার দিকে আর ফিরে তাকালো না। ওর যা জানার প্রয়োজন ছিল জেনে গেছে, এখন কি নিশ্চিন্তে ঘুমাবে। বর্তমান ভাবতে ভাবতে সাইমনের চোখ গেল দিনে দুপুরে ঘুমিয়ে পড়লো। এদিকে বেলা বাজে 5টা। সাদাফ হঠাৎ অফিস থেকে তাড়াহুড়ো করে বাসায় চলে আসলো। আজকে আর অফিসে যাবে না, একটা প্রয়োজনীয় কাজ আছে। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দেখা হয়ে গেল নূরের সাথে। নূর সাদাফকে দেখে অবাক হয়ে গেল, জিজ্ঞাসা করলো, আজকে আপনি এত তাড়াতাড়ি? আপনি তো সন্ধ্যার আগে বাড়ি আসেন না? একটা কাজ আছে, বন্ধুদের সাথে একটু বাইরে যাব, তাই চলে এসেছি। আমার জন্য 1 কাপ কফি নিয়ে আয়, আমি রুমে যাচ্ছি, ভীষণ টায়ার্ড। বলেই সাদাফ রুমে চলে গেল। রুমে ঢুকেই ওয়াশরুমে গোসল করার জন্য গেল সাদাফ। এদিকে নূর কফি তৈরি করে রুমের সামনে এসে দেখলো রুমের দরজা চাপানো। নূর একবার নক করলো, নক করার পর দেখলো ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে না। তাই নূর দরজা খুলে ভেতরে ঢুকে পড়লো।
চুল ভেজা শরীর দিয়ে টুপটুপ করে পানি পড়ছে, বুকের পশমগুলো বুকের সাথে লেপ্টে আছে, কপালের চুলগুলো যেন কপালের সাথে ভিজে লেপ্টে আছে। নূর সাদাফের দিকে তাকিয়ে বারবার শুকনো ঢোক গিলছে। কোনো ছেলেকে এমন সুন্দর লাগতে পারে? কখনো সাদাফকে এরকম খালি গায়ে অর্ধ নগ্ন অবস্থায় দেখেনি নূর। পায়ের থেকে মাথা পর্যন্ত বারবার দেখছে আর শুকনো ঢোক গিলছে। সাদাফ তাকিয়ে আছে